আসসালামু আলাইকুম। যারা ধূমপান করে তাদেরকে আমরা ধূমপায়ী বলি। এছাড়া তার অনেকগুলো পরিচয় রয়েছে। প্রথম পরিচয়টা হলো সে আত্মহত্যাকারী অথবা নিজের খুনি। এর পরে আসে সে তার বাবা এবং মায়ের খুনি, এবং সে অনেক অংশে তার সন্তানের জন্য খুনি অ্যাজ এ ছেলে হিসাবে। পৃথিবীর বুকে আমরা একজন মা অথবা মেয়ে অথবা এদেরকে সবচেয়ে সম্মান করি, কারণ এরা মায়ের জাতি, আমাদের জন্ম দিয়েছেন। সব উৎকৃষ্ট যে সম্মানটা দেই সেটা আমরা মা হিসেবে দিই। কিন্তু আমি বলছি, যে নারীরা ধূমপান করে তারা হলো পৃথিবীর বুকে সর্বনিকৃষ্টতম মা, যে তার সন্তানের খনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন ধূমপায়ী মহিলা পৃথিবীর বুকে নিকৃষ্টতম মা, কারণ সে তার সন্তানের খুনি। সেটা আবার গর্ভ অবস্থায়, অর্থাৎ তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই। 50 থেকে 70% পর্যন্ত সম্ভাবনা রয়েছে একজন গর্ভাবস্থায় সন্তানের মৃত্যুর ঝুঁকির জন্য তার মা দায়ী, যে মা ধূমপায়ী। এছাড়া তার বাবাও এক্ষেত্রে দায়ী, কারণ পরোক্ষ ধূমপানের ফলেও সন্তানের মৃত্যু হতে পারে। নট লাইক দ্যাট যে শুধু গর্ভাবস্থায় সে মারা যাবে, গর্ভ থেকে বের হওয়ার পরেও তার মৃত্যুর ঝুঁকি প্রায় 25 থেকে 50% যদি তার মা ধূমপায়ী হয়। চিন্তা করতে পারেন যে একজন মা, যে মা জাতি হিসেবে সম্মান পাচ্ছে, সেই এখন নিকৃষ্টতম মায়ের উদাহরণ। এছাড়াও অনেকগুলো তথ্য আমার এই 2 স্লাইডের মধ্যে রয়েছে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্যই চলে আসলাম। এখানে বলছে যে 2022 সালে পৃথিবীতে প্রায় 23 লক্ষ শিশুর মৃত্যু হয়েছে শুধু ধূমপান জনিত কারণে। গট ইট? 23 লক্ষ শিশুর মৃত্যু হয়েছে ধূমপান জনিত কারণে। এই ধূমপান শুধু নারী করেছে বা তার মা করেছে সেরকম বিষয়টা নয়, বরং পরোক্ষ ধূমপানের শিকারও হতে হয়। ধরেন যে ভাই, বাবা, চাচা, আমরা যারা ছেলেরা ধূমপান করি, তাদের সংস্পর্শে যদি এরকম মা জাতি আসে, তাহলে তারাও সেটার ইফেক্টিভ হবে, অর্থাৎ তাদের উপরও ইফেক্ট করবে। আজকে আমি বাংলাদেশ বিশ্ব এবং এর ছাড়ার উপায় সম্পর্কে বলবো। যদিও বাংলাদেশে থেকে শুরু করে সারা বিশ্বে যারা ধূমপান করে 10 জনের মধ্যে 7 জনে এই নেগেটিভ ইম্প্যাক্ট গুলো সম্পর্কে জানে, কিন্তু ছাড়তে পারে না। কিন্তু বর্তমান সময় পত্রপত্রিকা এবং প্রেস মিডিয়াগুলোতে বারবার এই ধূমপানের বিষয়ে উঠে আসলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমি জানি না তাদের মেন্টালিটি কোন পর্যায়ে চলে যাচ্ছে। পশনেসের ক্ষেত্রে ধূমপান একটা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর জন্য অবশ্য অনেকাংশে মেয়েরা নিজেরাও দায়ী। পরোক্ষভাবে সবচেয়ে ধূমপানে ক্ষতিগ্রস্ত হলো একজন নারী এবং শিশু, এবং এই নারীর জন্যই কিন্তু অনেক ছেলেরা ধূমপানের দিকে আসক্তি হচ্ছে। সেই বিষয়গুলো অবশ্য আপনারা সবাই জানেন, সেজন্য জানাচ্ছি না। জাস্ট আমি বাংলাদেশের ক্ষেত্রে উল্লেখ করতে যাচ্ছি কিছু বিষয় যেগুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে। বাংলাদেশে কিছুদিন আগে একটা 20 জন নারীকে নিয়ে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটে একটা আয়োজন ছিল। সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে ধূমপান করে এরকম মানুষের সংখ্যা 3,78,000, অর্থাৎ 3,78,000 তামাকজাত দ্রব্যের সাথে সরাসরি সম্পৃক্ত। শুনলে অবাক হবেন যে এই যে 3,78,000, এরা আরো 3,84,000 লোককে ক্ষতির দিকে ফেলে দিচ্ছে। অর্থাৎ প্রত্যক্ষভাবে 3,78,000 মানুষ তামাকের সাথে যুক্ত থাকলেও এই যে পাশাপাশি থাকা বা চলা বা আপনি ধূমপান করছেন, আপনার সাথে আরো কিছু লোক আছে, এরকম পরোক্ষ কারণে আরো 3,84,000, অর্থাৎ 3,78,000-এর চেয়েও বেশি সংখ্যক মানুষকে পরোক্ষ ক্ষতির দিকে ঢেলে দিচ্ছি আমাদের এই বাংলাদেশে। এছাড়া এখানে প্রায় প্রত্যেক দিনই, অর্থাৎ প্রতিটা দিনেই 442 জন মানুষ মারা যায় এই ধূমপান জনিত কারণে। একজন পরিবারের ইনকাম সোর্স যে, সে যখন মারা যায়, হয়তো আপনি এখন যাচ্ছেন না, এজন্য বলতে পারেন যে আমি তো মারা যাচ্ছি না, তাহলে এটা কারা মারা যাচ্ছে। কিন্তু দিনে 442 জন করে মানুষ মারা যায়, যা বছর ঘুরে এসে প্রায় 1,62,000, 1,62,000 মানুষ এই ধূমপান জনিত কারণ মারা যায়, এবং পৃথিবীতে সেটা প্রায় 8 মিলিয়নের মতো। এখন বিষয় হলো যে নট লাইক দ্যাট শুধু আপনার ক্ষতি বা আপনি মারা যাচ্ছেন বা আপনি আত্মহত্যা করছেন, এমনটা না। এমনটা হলে এই বিষয়ে কেউ প্রতিবাদ করতো না। কিন্তু এই যে পরোক্ষভাবে ক্ষতি, শুধু পরোক্ষভাবে ক্ষতি অ্যাডাল্ট কেউ না, সবচেয়ে বেশি ক্ষতি হয় পরোক্ষভাবে একজন মা এবং শিশু। যে মাকে আপনি বলছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন মাকে, সেই মায়ের খুনি কিন্তু আপনি। মাইন্ডেড, আপনি কিন্তু একজন মায়ের খুনি। আপনার মায়ের জন্য আপনি খুনি, আপনার বোনের জন্য আপনি খুনি। কিন্তু আমরা ছেলেরা যে বেঁচে থাকি একজন সন্তানের বাবা ডাক শোনার জন্য,
সেই সন্তানটা বাবা ডাকার পূর্বে আপনার জন্য মারা যাচ্ছে। আপনি একজন সন্তানের বাবা ডাক শোনার জন্য অস্থির হয়ে আছেন, কিন্তু আসলে আপনি সেই সন্তানের খুনি। বিষয়টা এমন, কারণ বাংলাদেশে বললাম প্রথমেই যে 50 থেকে 70% পর্যন্ত সন্তান মারা যাচ্ছে গর্ভ অবস্থায়। আপনি একজন মা হিসেবে ধূমপান করার কারণে অথবা পরোক্ষভাবে ধূমপান শিকার হওয়ার জন্য, আপনার হয়তো বাবা, ভাই বা আশপাশের বন্ধু বান্ধবরা ধূমপান করার কারণে। এছাড়াও আমরা বর্তমানে দেখছি যে মেডিকেলের বিষয়গুলোতে এমন হচ্ছে যে গর্ভপাতের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এছাড়া সন্তান হওয়ার পরেই কিন্তু আবার মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাছাড়াও নারীদের ক্ষেত্রে যারা এই গর্ভ প্রসব করে অর্থাৎ সন্তান প্রসব করে, তাদের ক্ষেত্রে রক্তপাতের সংখ্যা বাড়ছে। অর্থাৎ গর্ভ অবস্থায় যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের পরিমাণ এতভাবে বাড়ছে, যারা আমরা শহর কেন্দ্রিক থাকি তারা নিশ্চয়ই এই বিষয়টা অনুধাবন করেছি যে সন্তান প্রসবের ক্ষেত্রে আমাদের ব্লাডের চাহিদা কেমন জানি হঠাৎ অনেক বেড়ে যাচ্ছে। প্রায় কল মেসেজ এরকম করে রক্ত কালেক্ট করার যে হিড়িক। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন যে আপনি বাবা ভাই হয়ে সিগারেট অথবা ধূমপান করলেন, যার ফলে আপনার স্ত্রীকে এখন বেশি রক্তক্ষরণ করা হচ্ছে এবং আপনি এসে এক একজনের পা ধরছেন, ভাই একটু ব্লাড, কিন্তু আপনার সন্তান অলরেডি গর্ভাবস্থায় মৃত্যুবরণ করা শেষ, এরকম পরিস্থিতি বেশি। এছাড়াও অপরিণত সন্তান প্রসব করা, এই বিষয়টা হয়তো আপনিও লক্ষ্য করছেন যে আপনার এলাকায় বা আত্মীয় স্বজনের মাঝখানে এরকম দেখা যাচ্ছে যে অপরিণত বয়স, এখনো বাচ্চার সেরকম শরীর স্বাস্থ্য পূর্ণ হয়নি, ওজন বৃদ্ধি পায়নি, এখনো সেরকম বলিষ্ঠ হয়নি, এর মধ্যে সন্তানের যে হওয়ার যে চাপটা অনুভব করে মা, সেটা করছে এবং ফলে সন্তান প্রসব হয়ে যাচ্ছে। এখন আইসিইউতে রেখে আপনি কোটি কোটি টাকা অর্থ ব্যয় করছেন, আমি জানি না। বাংলাদেশের ক্ষেত্রে এই যে ধূমপান করছেন, এর ফলে বাংলাদেশের অর্থনীতি থেকে প্রায় 30,560 কোটি টাকা প্রতি বছরেই নষ্ট হয়ে যাচ্ছে। বুঝাও, 30,560 কোটি টাকা। শুধু এটা না, বাংলাদেশে প্রায় 1 লক্ষ যে বললাম 60,000 মানুষ মৃত্যুবরণ করছে, এরই বা ক্ষতির পরিমাণটা কত আপনি বলবেন? অনেক অনেক অনেক। এখন বিষয় হলো, আপনি আপনার ক্ষেত্রে যেটা বুঝতে চাচ্ছেন বা বোঝেন, সবাইকে যখন ধূমপান না করার বিষয়ে উৎসাহিত করা হয়, প্রথম বিষয়টা এরকম ভাবেই সবাই বোঝে যে ভাই আমি খাচ্ছি, এটা তো আমার ক্ষতি বা এরকম কিছু, এতে অন্য কোনো তো বিষয় না, আমি আমার নিজের টাকায় খাচ্ছি। কিন্তু আসলে দিন শেষে আপনি ধূমপান করছেন, আপনার বাবা মাকে যেমন খুন করছেন, যারা ধূমপান করছে না তাদের বাবা মাকেও খুন করছেন। তাহলে চিন্তা করেন, যারা ধূমপান করে না অথবা এই বিষয়গুলো জানার ফলে ধূমপান করে না, তারাও কিন্তু সেফ না। 3,78,000 মানুষ ধূমপান করছে, আর এর ইফেক্ট গিয়ে পড়ছে আরো 3,84,000 মানুষের উপরে। তো ধূমপান না করে আপনি কি করেছেন? আপনি ধরেন যে রোডে গিয়ে সাবধানে সাইকেল চালাচ্ছেন বা ভ্যান চালাচ্ছেন বা যে কোনো পরিবহন চালাচ্ছেন, কিন্তু আরেকজন এসে আপনার উপর দিয়ে চালিয়ে গেল, হয়তো বা রং সাইডে এসে আপনাকে চালিয়ে দিয়ে গেল, আপনি তো মারা গেলেন। এখন তাহলে আপনি কি বলবেন যে ভাই আমি তো সচেতন ছিলাম, আমি তো মারা গেলাম? তাহলে দিন শেষে আপনি মারা গেছেন, এটাই আপনার ফলাফল। তো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম ধূমপানের সংখ্যা থাকে বা আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন, অবশ্যই এটা পরিত্যাগ করা দরকার। শেষে গিয়ে এই বিষয়টা আমি তুলে ধরবো, তার আগে একটু বলে নেই যে এটা সারার উপায় হয়তো বলবো, কিন্তু বিশ্ব জরিপে দেখা গেছে যে WHO রয়েছে, তিনি বলছে যে বিশ্বে প্রায় 10 জন মানুষ যদি ধূমপান করে, তা 7 জনে এর নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে জানে। অর্থাৎ আমি যে ইম্প্যাক্ট গুলোর কথা বললাম বা ক্ষতির কথাগুলো বললাম, সেগুলো 10 জনের মধ্যে 7 জন মানুষই জানে, কিন্তু তারা মানে না। এখন বিষয় হলো যে এর উপকারিতা কি, অর্থাৎ ধূমপান আপনি করছেন, এই ধূমপান থেকে ছেড়ে আসবেন। একজন ধূমপায়ীর মধ্যে, একটা সিগারেটের মধ্যে প্রায় 7,000-এর অধিক রাসায়নিক পদার্থ থাকে, অত সহজে ছাড়া সম্ভব না। যেখানে নিকোটিনের মতো একটা বিষাক্ত এবং আসক্তিকর পদার্থ থাকে, সেখান থেকে অবশ্যই মুক্তির পথটা খুবই কঠিন। কিন্তু আমি বলছি যে এখানে বলা হচ্ছে যে 20 মিনিটে রক্তচাপ এবং হার্টবিট স্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ যদি সিগারেট ছেড়ে দেন, তার 20 মিনিটের মধ্যে আপনি স্বাভাবিক একজন মানুষ হিসেবে উঠতে পারবেন, যেটা আপনার রক্তচাপ এবং হার্টবিটকে স্বাভাবিক করে দিবে। 48 ঘন্টা যদি আপনি সিগারেট অথবা ধূমপান না করেন, খুবই চেষ্টা করবেন 48 ঘন্টা যাতে না করেন, তাহলে আপনার এই নিকোটিনের যে আসক্তি, সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। 1 বছর যদি না করেন, অর্থাৎ ধূমপান যদি 1 বছর না করেন, তাহলে আপনার যে হৃদ ঝুঁকি, অর্থাৎ আপনার হৃদপিণ্ডের যে ক্ষতি করেছেন, সেই হৃদ ঝুঁকি
অর্ধেক নেমে আসবে, অর্থাৎ আপনার এতদিন যা ক্ষতি হয়েছে সেটার অর্ধেক নেমে আসবে। এভাবে যদি 5 থেকে 7 বছর আপনি কন্টিনিউ করেন আর স্মোকিং না করেন, সেক্ষেত্রে আপনি একজন স্বাভাবিক মানুষের মতো অনেকটাই হয়ে যাবেন, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ যেরকম হয় আপনি ঠিক সেরকমই হবেন। এখন আমি আরেকটা ট্রিক্স বলি, যা আমাদের অনেকের টাকা পয়সা থাকে না, অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে থাকে, এরকম বলি। যারা প্রতিদিন প্রায় ম্যাক্সিমাম 10টা করে সিগারেট খায়, তাদের মানে বছর শেষে হিসাব দ্বারা 40 থেকে 50 হাজার টাকা, অর্থাৎ আপনি ধূমপান যদি না করেন বছর শেষে আপনার কাছে 40 থেকে 50 হাজার টাকা পরিমাণ সেভ হবে। এখন বিষয় হলো, রসিকতার ক্ষেত্রে বললাম যে ছাড়া উচিত, এগুলো ছাড়লে এরকম উপকার আপনার আসবে লাইফে। আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন এবং সর্বোপরি আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে বাইর করতেই হবে। আমি ধূমপান করি না কিন্তু আমার সন্তান আমার বন্ধুর কারণে মারা যাচ্ছে, তাহলে সে আমার কখনোই পশ্চিমকালেও বন্ধু হতে পারে না। আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিবার, আমার বাবার জন্য আমার মা মারা যাবে, এটা আমি কখনো মেনে নেবো। আমার ভাই ধূমপান করে আমার বাবা মা মারা যাবে, আমার সন্তান মারা যাবে, তাকে আমি কখনোই ভাই হিসেবে মেনে নিতে পারি না। সুতরাং সামাজিকভাবে এদের অবশ্যই অ্যাভয়েড করা দরকার। এছাড়া 2005 সালে বাংলাদেশের একটা আইন ছিল, সেই আইনটা আমি জানি না কতটা কার্যকর করে। সেটা হলো যে লোকসম্মুখে কখনোই সিগারেট অথবা ধূমপান করা যাবে না, অর্থাৎ লোকালয়ে বা মানুষের সমাগম যেখানে রয়েছে এই জায়গাগুলোতে ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ এবং এটাকে বলবদ্ধ করা উচিত। এর পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ, আমি বিশ্বের আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলোকে কখনোই বলবো না যে আপনারা ধূমপান থেকে বাইরে আসেন, কারণ তারা অসুস্থ হলে তাদের চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত। কিন্তু এজ এ বাংলাদেশি হিসাবে যখন আপনি আমার চিকিৎসা দিতে পারবেন না, যখন আপনার চিকিৎসা সামগ্রী নেই, আবার আপনি আইনটাকেও বলবদ্ধভাবে করবেন না, আইনটার প্রয়োগও সেভাবে দেখাবেন না, তাহলে হয় না। অর্থাৎ আপনাকে একজন সরকারের নীতি নির্ধারক হিসাবে আপনাকে অবশ্যই ধূমপানের বিষয়ে কড়াকড়ি আরোপ করতে হবে। কোরআন এবং হাদিস আমাদেরকে সেই সকল বিষয়গুলো থেকে মুক্ত থাকতে বলে এবং সেই বিষয়গুলোকে হারাম বলেছে যেগুলোতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং অপরজন ক্ষতিগ্রস্ত হবে। নট লাইক দ্যাট যে শুধু আপনার জন্যই নিষিদ্ধ করা হয়েছে, এমনটা না। আল্লাহ তাআলা শুধু আপনার দিকটাই ভাবেননি যে আপনি করে মারা যাবেন, শেষ হয়ে গেল, এরকম না। যে বিষয়গুলোকে অন্য মানুষকে ইফেক্ট করে সেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর কড়াভাবে হারাম ঘোষণা করেছেন। এবং আমরা জানি যে ধূমপান করার ফলে অথবা মাদক সেবনের ফলে কিন্তু 40 দিন পর্যন্ত ইবাদত হয় না। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আপনি ইবাদত করার জন্য পারফেক্ট গাইড না ধূমপান করার কারণে। এছাড়া এই যে তামাক চাষ যারা করে তাদের ইনকাম কখনোই হালাল হওয়ার সম্ভাবনা আমি মনে করি না। এক্ষেত্রে আলেমরা সবচেয়ে বেশি বলতে পারে বিষয়টা, কিন্তু তামাক চাষ কখনোই আদর্শ কোনো চাষির চাষবাস হতে পারে না। বিশেষ করে রংপুর জোনে যারা রয়েছেন তাদেরকে আমি খুবই হাম্বল রিকোয়েস্ট করব যে তামাক চাষ থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার নিজের শারীরিক, অর্থাৎ তামাক চাষের ফলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়, নিজের ক্ষতি করছেন, পরিবারের ক্ষতি করছেন, আমার ক্ষতি করছেন, আমার মায়ের ক্ষতি করছেন, আমার বাবারা, এবং যে সন্তান আমার এখনো আসেনি আপনি তাকে ক্ষতি করছেন। অন্য কেউ ছেড়ে দিলেও আমি ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা পরকালে আমাকে সুযোগ দেয়, আমি আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবো এবং করাবোই। এছাড়া যারা বিভিন্ন কোম্পানিতে, অর্থাৎ সিগারেট কোম্পানিগুলোতে চাকরি করেন, আপনারাও যত সম্ভব অন্য কোনো চাকরিতে শিফট করার চিন্তা ভাবনা করেন। এই চাকরি কখনো আপনার জন্য, আপনার পরিবারের জন্য হালাল রুজির ব্যবস্থা হওয়া সম্ভব নয়। এটা মানুষের জীবন নেয়ার ক্ষেত্রে সম্পৃক্ত, সুতরাং বের হয়ে আসুন। এছাড়া আমি সামাজিকভাবে বলতে চাই যে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা অথবা আপনার বোন, যদি আপনার এই বাবা মা, ভাই বোন অথবা অন্য কারো জন্য ক্ষতি হয় এবং তারা যদি খুনি হয়, আমার বন্ধু আমার সন্তানের খুনি হবে আর আমি তাকে বন্ধু ডাকবো, আমার ভাই আমার মায়ের জন্য খুনি হবে এবং আমি তাকে ভাই ডাকবো, আমার বাবা আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী হবে আর আমি তাকে বাবা ডাকবো, এরকম কখনোই হতে পারে না। প্রচুর কড়াকড়ি সিদ্ধান্ত নিতে হবে এক্ষেত্রে। আমি কখনোই আমার মায়ের খুনিকে ছেড়ে দিতে চাই না, আমি কখনোই আমার বাবার খুনিকে ছেড়ে দিতে চাই না, আমি কখনোই আমার সন্তানের খুনিকে ছেড়ে দিতে চাই না। আমি কখনোই চাই না কোনো সন্তান, একজন মেয়ে, নিকৃষ্টতম মহিলা আমার সাথে সম্পর্ক যুক্ত হোক, যার কারণে আমার সন্তান ক্ষতিগ্রস্ত হোক, আমি কখনো চাই না। সামাজিকভাবে ধূমপায়ী প্রত্যেক বন্ধু, প্রত্যেক মেয়ে, প্রত্যেক মা, প্রত্যেক ভাই, প্রত্যেক আত্মীয় স্বজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিন, নয়তো ওদের ভবিষ্যতে আপনি কখনোই সিকিউরিটি দিতে পারবেন না যে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর
আপনাকে বাবা ডাকবে, কারণ তার আগে সে মারা যাবে। এবং ভূমিষ্ঠ হওয়ার পরেও তার প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 25 থেকে 50%। সুতরাং তখন আপনি বাবা ডাক শুনতে পারবেন না, এবং অকালে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মা মৃত্যুবরণ করবে, আপনার পৃথিবীর জীবনটা, পার্থিব জীবন